গুপ্তধনের মরণকূপ নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? বাংলার এই ক্লাসিক রূপকথার পেছনের গল্পটা কিন্তু সাধারণ কোনো ভূতের গল্প নয়। এই বিশ্লেষণের মাধ্যমে আজ আমরা এই রোমাঞ্চকর কাহিনীর একেবারে গভীরে গিয়ে দেখব চরিত্রগুলোর মনস্তত্ত্ব, তাদের লোভ আর টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াই, সবকিছুই থাকছে এখানে। তো চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। এই কোপে যে একবার নামে সে আর কখনোই ওপরে উঠতে পারে না। কথাগুলো একটু ভাবুন তো। আমাদের গল্পের মূল ভিলেনের মুখ থেকে যখন এমন একটা ভয়ঙ্কর কথা বের হয়, তখনই কিন্তু বিপদের মাত্রাটা একেবারে পরিষ্কার হয়ে যায়। মানে যাকে আপনি আপনার বেঁচে থাকার একমাত্র ভরসা ভাবছেন, সেই আপনাকে আক্ষরিক অর্থে একটা মৃত্যুদণ্ড দিচ্ছে। আমাদের নায়কের সাথে পরিচয় হওয়ার আগেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি খেলাটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তো আমাদের প্রথম পর্ব এক দরিদ্র যুবকের সংগ্রাম। গল্পের শুরুতে আমরা দেখি গগন আর তার বিধবা পিসিকে। তাদের অবস্থা এতটাই খারাপ যে নিজস্ব কোনো জমিজমা পর্যন্ত নেই। দিন কাটে শুধু শাকপাতা কুড়িয়ে আর অন্যের দয়ায়। কিন্তু গগনের একটা দারুণ প্রতিভা আছে। সে এমন সব উঁচু আর একদম মসৃণ নারকেল গাছে তরতর করে উঠে যেতে পারে, যেখানে সাধারণ মানুষের ওঠার কথা ভাবলেই মাথা ঘোরে। আচ্ছা, এই গাছে ওঠার বিষয়টা কিন্তু শুধু একটা সাধারণ তথ্য নয়, এটা মনে রাখবেন, কারণ পরে গিয়ে এটাই একটা বিশাল বড় ভূমিকা পালন করবে। অভাবের তাড়নায় মরিয়া হয়ে গগন গ্রাম ছেড়ে এক অজানা মরুভূমির দেশে এসে পৌঁছায়। আর এখানেই গল্পের মোড় ঘোরে। তার সেই অনাহার আর অভাবের জীবনের ঠিক উল্টো চিত্রটা সে দেখতে পায় নতুন মালিক বিভূতির বাড়িতে। বিভূতি তাকে দেখা মাত্রই কাজে নিয়ে নেয়। শুধু কি তাই, এলাহি খাবার দাবার, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো টানা 2 দিন গগনকে কোনো কাজই করতে বলা হয় না। একটু সন্দেহজনক লাগছে না বিষয়টা? বিনা পরিশ্রমে এত খাতির যত্ন, যেন কোনো এক বিশাল বড় ফাঁদ পাতা হচ্ছে তার জন্য। এরপরই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, মরণকূপ। ওই যে 2 দিন অপেক্ষার পর বিভূতি একটা উটের পিঠে গগনকে নিয়ে রওনা দেয়। গন্তব্য মরুভূমির মাঝখানে একটা রহস্যময় কূপ। সেখানে পৌঁছানোর পর বিভূতি গগনকে একটা দড়ি আর বালতি ধরিয়ে সোজা সেই অন্ধকার কূপের একেবারে তলদেশে নামার নির্দেশ দেয়। নিচে নেমে তো গগনের চোখ ছানা বড়া, থরে থরে সাজানো রাশি রাশি গুপ্তধন। বিভূতির নির্দেশ মতো গগন সেই ধনরত্ন দিয়ে বালতিটা ভরে দিতে থাকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্যাস কাজ তো শেষ, কিন্তু আসল বিপদ যে অন্য কোথাও ঘাপটি মেরে বসে আছে, সেটা কে জানত। গুপ্তধনের দিকে তাকাতেই গগনের চোখ যায় আর একটা জিনিসের দিকে, আর সেটা দেখে তার রক্ত হিম হয়ে যায়। 4 থেকে 5টা মানুষের কঙ্কাল পড়ে আছে সেখানে। ওদিকে ওপরে বসে বিভূতি গুপ্তধন ভর্তি বালতি টেনে নিয়েই তার আসল রূপটা দেখায়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে দড়ি সে আর নিচে ফেলবে না। মানে এটাই হচ্ছে সেই কুখ্যাত মরণকূপ। কাজ ফুরিয়ে গেলে নিরীহ শ্রমিকদের ঠিক এভাবেই মৃত্যুর মুখে ফেলে রেখে যাওয়া হয়। এখন একটা বিশাল প্রশ্ন চলে আসে আমাদের সামনে। একটু চিন্তা করে দেখুন, একটা ঘুটঘুটে অন্ধকার কূপে আটকে পড়া, নিরস্ত্র আর চরমভাবে প্রতারিত হওয়া এক যুবক, সে কিভাবে এমন একজন ধনী, ধূর্ত আর সশস্ত্র শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে, যে কিনা তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে নিশ্চিন্তে চলে যাচ্ছে? এর চমৎকার উত্তরটা আমরা পাব আমাদের তৃতীয় পর্বে, চতুর ছদ্মবেশ। ওই যে প্রথম দিকে বলেছিলাম গগনের সে বিশেষ দক্ষতার কথা, মনে আছে? নারকেল গাছে ওঠার সে অসম্ভব শারীরিক কসরত। কূপে আটকে থাকা মৃত আত্মাদের যেন এক অদ্ভুত প্রেরণা পায় গগন। আর সেই অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সে ওই খাড়া দেওয়াল বেয়ে একটু একটু করে একেবারে খাদের কিনারা থেকে উঠে আসে। আক্ষরিক অর্থেই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সে নিজেকে ছিনিয়ে আনে। কিন্তু গগন তো শুধু পালিয়ে গিয়েই থেমে থাকার পাত্র নয়, সে ছকে ফেলে এক দারুণ প্রতিশোধের পরিকল্পনা। প্রথম ধাপে রাস্তা দিয়ে যাওয়া এক যাত্রাদলের কাছ থেকে নকল দাড়ি আর গোঁফ জোগাড় করে সে নিজের চেহারাটা একেবারে বদলে ফেলে। দ্বিতীয় ধাপে সম্পূর্ণ নতুন একটা গ্রামের নাম বলে সে আবার সেই বিভূতির কাছেই কাজে বহাল হয়। ভাবা যায় সাহসটা? তৃতীয় ধাপে যখন তাকে আবার সেই কূপে নিয়ে যাওয়া হয়, গগন এবার ইচ্ছে করেই দারুণ ভয় পাওয়ার অভিনয় করে। আর শেষ ধাপে সে দাবি করে বসে যে, মালিক, আগে আপনি নিজে নেমে দেখান এটা কতটা নিরাপদ। বুঝতেই পারছেন কি অসাধারণ একটা মনস্তাত্ত্বিক চাল সে চেলে দিল। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের চতুর্থ পর্ব, মরণ ফাঁদের উল্টো পুরাণ। গগন যখন কোনোভাবেই দড়ি ধরতে রাজি হচ্ছিল না, তখন বিভূতিরা তর্স হয় না। তার চরম অধৈর্য আর প্রবল লোভ তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে নিজেই সোজা সেই বালতিতে গিয়ে বসে পড়ে। মানে তার তো একটাই লক্ষ্য, কত তাড়াতাড়ি নিচে গিয়ে গুপ্তধনগুলো নিজে তুলে আনবে। অতিরিক্ত লোভে মানুষ যে নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আর গগন তো ঠিক এই সুবর্ণ সুযোগটারই অপেক্ষায় ছিল। বিভূতি নিচে পৌঁছানোর পর
যখন সে গগনকে নির্দেশ দেয় তাকে ওপরে তোলার জন্য, তখন গগন সেই অমোঘ বাক্যটি উচ্চারণ করে। সে বলে, আগে ধনরত্ন ওপরে পাঠান, তারপর আপনাকে তুলব। এই কথাটা চেনা চেনা লাগছে, তাই না? ঠিক এই কথাগুলোই বিভূতি তার আগের নিরীহ শ্রমিকদের বলেছিল। আজ সেই নিজের পাতা ফাঁদেই সে নিজে আটকা পড়ে গেল। গগন সব ধনরত্ন ওপরে তুলে নেয়, আর বিভূতিকে সেই অন্ধকার কূপে তার নিজের ভাগ্য বরণ করার জন্য ফেলে রেখে চলে আসে। কর্মফল যে কিভাবে বুমেরাং হয়ে ফিরে আসে, এর চেয়ে ভালো দৃষ্টান্ত আর কি হতে পারে। এবার আমরা পৌঁছাব আমাদের শেষ এবং পঞ্চম পর্বে, ন্যায় বিচার ও নীতি শিক্ষা। প্রতিশোধ তো নেওয়া হলো, কিন্তু গগনের আসল চরিত্রটা ফুটে ওঠে এর পরে। সে কিন্তু ওই গুপ্তধন নিয়ে চুপচাপ নিজের স্বার্থে পালিয়ে যায়নি। কয়েক ঘন্টার মধ্যেই সে সোজা শহরের প্রত্নতাত্ত্বিক এবং সরকারি অফিসারদের কাছে গিয়ে সব খুলে বলে। পরের দিনই অফিসাররা এসে সে কূপ থেকে বিভূতিকে গ্রেফতার করে। আর সবচেয়ে সুন্দর বিষয়টা হলো, উদ্ধার করা সেই বিপুল ধনরত্ন কোনো একজন মানুষের পকেটে না গিয়ে সাধারণ জনগণের কল্যাণে বিতরণ করে দেওয়া হয়। একটা সত্যিকারের প্রাতিষ্ঠানিক আর নৈতিক ন্যায়বিচার আমরা এখানে প্রতিষ্ঠিত হতে দেখি। এই চমৎকার লোককথাটা আমাদের কিন্তু বেশ কয়েকটা অমূল্য শিক্ষা দিয়ে যায়। প্রথমত, বিপদের সময় প্যানিক না করে মাথা ঠান্ডা রেখে যদি স্থির বুদ্ধির ব্যবহার করা যায়, তবে অসম্ভবকেও জয় করা সম্ভব। দ্বিতীয়ত, ওই যে বিভূতির মতো সীমাহীন লোভ, সেটা শেষ পর্যন্ত মানুষকে তার নিজের ধ্বংসের দিকেই টেনে নিয়ে যায়। আর সবশেষে সততা আর সাহসিকতার পুরস্কার হিসেবে গগন আর তার পিসির জীবনের সব অভাব আর দুঃখ কষ্ট চিনতরে ঘুচে যায়। তো আজকের এই রোমাঞ্চকর আলোচনাটা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একটু ভাববেন বিষয়টা নিয়ে। আচ্ছা বলুন তো, মানুষের প্রকৃত সম্পদ আসলে কোথায় থাকে? মাটির অনেক গভীরে লুকিয়ে রাখা সোনায়, নাকি বিপদের সময় জ্বলে ওঠা আমাদের সেই তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধিতে? গগনের এই গল্প প্রমাণ করে যে সংকটময় মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আর কার্যকরী হাতিয়ার হল আমাদের নিজস্ব জ্ঞান আর বুদ্ধি। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের দারুণ কিছু ভাবনার খোরাক যোগাবে।